তো আমরা এই সিলেবাস আলোচনা করেছি। তারপরে আমরা হচ্ছে স্থিতি গতি, নিউটনের গতিসূত্র, সেগুলো আমরা অঙ্ক করেছি, এবং এর কিছু হচ্ছে ম্যাথমেটিক্স কিছু অঙ্ক, সেগুলো আমরা ডিসকাশন আমরা করেছি। স্থিতিস্থাপকতা পড়েছি, আজকে আমরা ঘর্ষণটা করবো। তো এটা আমাদের পিডিএফ তোমাদের দেওয়া আছে, পিডিএফ তোমাদের প্রোভাইড করা হয়েছে যে ক্লাসের কি কি হয়েছিল। স্থিতিগতি, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এগুলো সম্পর্কে আমরা আলোচনা অলরেডি করেছি। তারপরে হচ্ছে আমাদের স্থিতিগতির সমীকরণ, সমীকরণের ভিত্তিতে অঙ্ক আমরা করেছি, তোমাদেরও করতে দিয়েছিলাম। তারপর হচ্ছে কৌণিক গতি, রোটেশনাল মোশন সম্পর্কে আলোচনা করেছি। বলের ভ্রামক আর টর্ক সম্পর্কে আলোচনা করেছি। তারপর আগের দিনে আমরা অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বলের পার্থক্য আলোচনা করেছি। ক্রিটিক্যাল ভেলোসিটি সেটি সম্পর্কে পড়েছি, সন্ধিবেগ সম্পর্কে আলোচনা করেছি। তারপর হচ্ছে কিছু ম্যাথ করেছি। তারপরে নিউটনের গতিসূত্র আলোচনা করেছি, নিউটনের 3টে গতিসূত্র। প্রথম গতিসূত্র, যেখান থেকে আমরা জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা পেয়েছি। দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে আমরা বলের পরিমাপ, ভরবেগ এবং বলের ঘাত সম্পর্কে জানতে পেরেছি। আর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পেরেছি। সেখানে আমরা বলের ঘাত আর ঘাত বল পার্থক্য আমরা আলোচনা করেছি। বলের ঘাতকে আমরা ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান বলেছি এবং ম্যাথমেটিক্যালি দেখেছি। তারপর আমরা ভরবেগের নিত্যতা সূত্র, কনজারভেশন অফ মোমেন্টাম সম্পর্কে আলোচনা আমরা করেছি। তারপর হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা ইলাস্টিসিটি মানে কলিশন, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। সংঘর্ষ গুণাঙ্ক, বলের পরিমাপ সম্পর্কে আমরা জেনেছি, P=mF, যেটা ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তারপর আমরা বলের পরম একক আর অভিকর্ষজ একক সম্পর্কে আলোচনা করেছি, এবং এদের মধ্যে যে সম্পর্ক, 1 কিলোগ্রাম ভার নিউটনের সাথে সম্পর্ক 1 গ্রাম, ডাইনের সাথে সম্পর্ক, নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক আমরা আলোচনা করেছি। তারপরে কিছু অঙ্ক ডিসকাস করেছি, যে ত্বরণের অনুপাত, এটা আমরা ডিসকাস করেছি। ওকে, আচ্ছা, যা পড়েছি কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে চল এবার আজকে আমরা তাহলে প্রথমেই শুরু করছি, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ। তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করছি ঘর্ষণ, যেটা হচ্ছে ফ্রিকশন। ঘর্ষণ বা যেটাকে আমরা বলি ফ্রিকশন। ঘর্ষণ বা ফ্রিকশন। আচ্ছা, এবার ঘর্ষণ বা ফ্রিকশন বলতে আমরা কি বুঝি? সহজ কথা বলবে স্যার, ঘষা লাগলে যেটা হয় সেরকম ব্যাপারটা কি না। দেখো, ঘর্ষণ হতে গেলে প্রথমত দুটো জিনিস ম্যান্ডেটরি। কি? যে দুটো তল থাকতে হবে, মানে সারফেস 1 আর সারফেস 2। যদি একটা তল থাকে, একটা তলে কিন্তু কখনো ঘর্ষণ সম্ভব নয়। অর্থাৎ দুটো তল থাকতেই হবে, দুটো তল না থাকলে ঘর্ষণ কিন্তু হবে না। ওকে, তার মানে ঘর্ষণের আমরা যদি ডেফিনেশন বলি, তাহলে আমরা কি বলবো? যে কোনো একটা তল যখন আরেকটা তলের সংস্পর্শে গতিশীল অবস্থার চেষ্টা করে, মানে তল 1 তল 2 এর সাপেক্ষে গতিশীল হতে চাইছে, অথবা তল 2 তল 1 এর সাপেক্ষে একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল হতে চাইছে। সাপেক্ষে গতিশীল মানে কি? এর থেকে সে গতিতে যাবে। তার মানে দুজনেই গতিতে থাকতে পারে, কিন্তু একজনের গতি আরেকজনের থেকে বড় হবে। দুজনে যদি সমান গতিতে একই দিকে যায়, তাহলে কিন্তু ফ্রিকশন কাজ করবে। অর্থাৎ একজন আরেকজনের থেকে বেশি গতিশীল যদি হতে চায়, অর্থাৎ একটা তল আরেকটা তলের সাপেক্ষে যখন গতিশীল হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, হয় বা হওয়ার চেষ্টা করে, তখন কি হয়? যে তল গতিশীল হচ্ছে, অপর যে তল মানে যার সাপেক্ষে গতিশীল হচ্ছে, সে কি করছে? এই গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে। এই যে গতিশীল হচ্ছে, সেই গতির বিরুদ্ধে সে একটা বল প্রয়োগ করছে, যাতে সে হতে দেবেন। ঠিক আছে, গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করছে, এই যে বল প্রয়োগটা করছে গতিশীল হতে গেলে, গতিশীলের বিরুদ্ধে যে বল প্রয়োগটা করছে, এই বল প্রয়োগটাকে আমরা বলি কি? ঘর্ষণ বা ফ্রিকশন। বুঝতে পারলাম? পুরো জিনিসটা বুঝতে পারলে না আবার বলতে হবে? বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা উদাহরণ দিন। আচ্ছা, উদাহরণ হচ্ছে
সাপোজ তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, গাড়ির চাকা কিসের উপর দিয়ে চালাচ্ছ? রাস্তার উপর দিয়ে চালাচ্ছ, ঠিক আছে, রাস্তার উপর দিয়ে চালাচ্ছ। তাহলে কি রাস্তা গাড়ি দুজনেই কিন্তু গতিশীল? বলবে না স্যার, রাস্তা তো দাঁড়িয়ে আছে। না, পৃথিবী ঘুরছে মানে রাস্তাও তার সাথে ঘুরছে। এবার কি হচ্ছে, সেই অবস্থায় গাড়ির চাকা কি হচ্ছে, রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে তারপরে গতিশীল হওয়ার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, তাহলে গতিশীল হতে চাইছে কে? গাড়ির চাকা গতিশীল হতে চাইছে, তাহলে রাস্তার সাপেক্ষে সে গতিশীল হতে চাইছে। তখন রাস্তা কি করছে, গাড়ির চাকার উপর একটা বল প্রয়োগ করছে। সেই বলটাকে আমরা বলছি ঘর্ষণ বা ফ্রিকশন। ক্লিয়ার আশা করি? হ্যাঁ স্যার। সেই আগেকার দিনে সেই জাঁতি হতো না পাথরের, একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে ঘোরানো হতো, ওইটাও তো উদাহরণ হতে পারে। হ্যাঁ, ওটাও হতে পারে। যে কোনো জিনিস দেখো, গতিশীল হওয়ার চেষ্টা, বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে তারপরে ব্রেক করছে, সেটাও হবে। সেটা দুটো যে মানে ডেফিনেশন বললে, ঘর্ষণের যে দুটো ভাগ, সেটা বললেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের ঘর্ষণের কিছু দুটো ভাগ আমরা জানি। কি কি? একটা আমাদের হচ্ছে স্থিত ঘর্ষণ, যেটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি। আর একটা কি? আর একটা আমাদের হচ্ছে সীমান্ত ঘর্ষণ। সীমান্ত ঘর্ষণ যেটাকে আমরা সরি, যেটাকে আমরা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বলি। সরি, এক সেকেন্ড। হ্যাঁ, স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক, আর হচ্ছে গতি ঘর্ষণ, যেটাকে আমরা বলি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। সাধারণত দু ধরনের ঘর্ষণ হয়। এবার কি, আরেকটা আমরা ঘর্ষণের সীমাস্ত ঘর্ষণ বলি। সেটা অন্য জিনিস, যেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। সেটা এই দুজনের ক্ষেত্রেই কাজ করবে, সেটা আমি আলাদা করে বলছি। যেটাকে আমরা হচ্ছে লিমিটিং, এটাকে এটা করো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি লিখছি, তারপরে আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এর ইংলিশটা লিখে রাখো, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এটা কোনো ভাগ নয়, ঠিক আছে, এটা কোনো ভাগ নয়। আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম হচ্ছে স্থিত ফিকশন। স্থিত মানে স্ট্যাটিক। স্ট্যাটিক কথার মানে হচ্ছে কি, কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা তার স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার চেষ্টা করছে। তাহলে বস্তুটা আছে কি, স্থির আছে, স্থির থেকে গতিশীল হওয়ার চেষ্টা করছে। গাড়ি একটা দাঁড়িয়ে আছে, তুমি সেই গাড়িটাকে চালাতে চাইছো, তাহলে কি চাইছো? স্থির থেকে গতিশীল। তখন গাড়ি, রাস্তা আর হচ্ছে গাড়ির মাঝে যে বলটা কাজ করবে, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মানে স্থির জিনিসকে গতিশীল করতে গেলে যে মানে যে বল প্রয়োগ করে, তখন সেই গতির বিরুদ্ধে, সেটাকে আমরা স্থিত ঘর্ষণ বলি। ওকে। আর কি, যদি কোনো বস্তু গতিশীল থাকে, গাড়ি চলছে, গতিশীল আছে, সেই জিনিসটাকে আমাদের স্থির স্থির করতে হবে, দাঁড় করাতে হবে। তাহলে ব্রেক কষতে হবে। তখন যেটা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের গতি ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন। এই দুটো ভাগ। ওকে। আর সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশনটা কি? লিমিটিং ফ্রিকশনটা হচ্ছে কি, যে গতি যখন একটা চলছে, এই দেখো আমরা স্থিতি ঘর্ষণটা পড়লাম, স্ট্যাটিক ফ্রিকশন পড়লাম, বা আমরা হচ্ছে যে হ্যাঁ, এই যে আমরা কি করলাম, সাপোজ ধরো তোমার একটা গাড়ি ব্রেক দাঁড়িয়ে আছে। এবার তুমি কি করছো, গাড়িতে হচ্ছে মানে কি বল, তাতে একটা সাইকেলে ধরো দুজন বসে আছো, বা একটা বাইকে ধরো দুজন বসে আছো। ভালো কথা। এবার তুমি অ্যাক্সিলারেটর মুড়ছো, গাড়ি আর যাচ্ছে না। কেন? কারণ দুটো মোটা মোটা লোক বসছে, ঠিক আছে, দুটো মোটা মোটা লোক বসছে। তার মানে কি হচ্ছে, আরেকটু যদি জোরে মোড়ে, তখন বাইকটা চলা শুরু করবে। বা সাইকেলেও যদি বলো, জোরে আস্তে প্যাডেল করলে সাইকেল গেল না, জোরে প্যাডেল করলে তখন সাইকেলটা যাওয়া শুরু করলো। তার মানে একটা একটা পরিমাণ বল পর্যন্ত সে সেটাকে বাধা দেবে। তার মানে এই যে স্থিত ঘর্ষণ যে রয়েছে, স্ট্যাটিক ফ্রিকশন যে রয়েছে, এর যে সর্বাধিক মান, ঠিক আছে, এর স্থিত ঘর্ষণের যে সর্বাধিক মান, মানে যতটা পর্যন্ত সে রেজিস্ট করতে পারবে, সর্বাধিক মান, সেটাকে আমরা বলি লিমিটিং ফ্র্যাকশন। বুঝতে পারলাম? স্যার। বুঝে গেছে? আর গতিশীলের ক্ষেত্রে দেখো, ওরকম ব্যাপার নেই কিন্তু। গতিশীলের ক্ষেত্রে একটা বল থাকে, ওটা ও ক্ষেত্রে দেখো, তুমি ব্রেক কষলে ওখানে আর ওটাকে আমরা লিমিটিং ফ্র্যাকশন কিছু বলবো না। ওটা আমি ব্রেক কষলাম, সেটা আস্তে আস্তে দাঁড়ালো। ওকে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে,
যে ঘর্ষণকে কি বলা হয়? ঘর্ষণকে একটা স্পেসিফিক নামে বলা হয়, সেটা হচ্ছে কি স্বনিয়ন্ত্রিত বল। ঘর্ষণকে কি বলা হয়? স্বনিয়ন্ত্রক, মানে যেটাকে আমরা বলি কি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। কেন বলা হয় বলতে পারবে? ঘর্ষণকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স কেন বলা হয়, মনে আছে? পড়েছো যে, না পড়োনি, একদম ভুলে গেছো? বলো, কারো মনে নেই? ঘর্ষণকে কেন স্বনিয়ন্ত্রক বল বলা হয়? দেখো, ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বলা হয় কেন? কারণ দেখো, তুমি এই যে কোনো একটা জিনিসকে স্থির রয়েছে, স্ট্যাটিক রয়েছে, সেটাকে তুমি গতিশীল মুভ করতে চাইছো, তাই তুমি প্রথমে কি করলে? এর উপরে এক ডাইন বল প্রয়োগ করলে গতিশীল করার জন্য। তাহলে এক ডাইন বল প্রয়োগ করলে গাড়ি রাস্তার উপরে এক ডাইন বল প্রয়োগ করলো, রাস্তাও কি করলো? তার উপরে ঘুরে এক ডাইন বলই প্রয়োগ করবে। ফলে কি হলো? গাড়ি নড়লো না। তুমি কি করলে? দু ডাইন বল প্রয়োগ করলে, রাস্তা তখন কি করলো? তোমার উপর দু ডাইন বল প্রয়োগ করলো, গাড়ি নড়লো না। তুমি তিন ডাইন প্রয়োগ করলে, রাস্তাও তোমার উপরে তিন ডাইন দিল। তারপর তুমি চার ডাইন দিলে, রাস্তা তিন ডাইন দিল, তখন কি হলো? তোমার গাড়ি চলতে শুরু করলো। মানে এই যে রাস্তার এই যে লিমিটিং ফ্র্যাকশন, রাস্তার লিমিটিং ফ্র্যাকশন এই জায়গায় কত? তিন ডাইন। মানে সে তিন ডাইন ম্যাক্সিমাম দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি এক ডাইন দিলে সে তোমাকে তিন ডাইন ঘুরে দেবে, সেরকম কিন্তু কখনো না। তুমি এক ডাইন দিলে সেও এক ডাইন দেবে, তুমি দু ডাইন দিলে সেও দু ডাইন দেবে, তুমি তিন ডাইন দিলে সে তিন ডাইন দেবে, কিন্তু চার ডাইন দিলে তার কাছে তার নেই, সে দিতে পারবে না। সে চার ডাইন দিলে সে ম্যাক্সিমাম তিন ডাইন পর্যন্তই দিতে পারবে। এই জন্য ঘর্ষণকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে নিজেই ডিসাইড করে নেবে কতটা, মানে ক্ষমতা বা কতটা বল তাকে প্রয়োগ করতে হবে। বুঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? ওকে, এবার দেখো, এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা আমরা পড়াশোনা করেছি আগে, ভুলে গেছো ওগুলো, যাই হোক, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে কোএফিসিয়েন্ট বলা হয়। আমরা যে গুণাঙ্ক যখন সেটাকে বলি কোএফিসিয়েন্ট ফ্র্যাকশন বলতে পারি। ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমরা, ঠিক আছে, আমরা এই যে কোনো একটা জিনিসের এই যে সীমাস্থ ঘর্ষণ, এই যে আমরা পড়লাম লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে, সেই সীমাস্থ ঘর্ষণ এবং তার যে লম্ব প্রতিক্রিয়া, মানে তার উপরে যে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছি, তো ঘর্ষণ আছে, তার প্রতিক্রিয়া হচ্ছে, এই দুটোর যে অনুপাত, এই দুটোর অনুপাতকে আমরা বলি কি? ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি একটা মানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে এফ মিউ ইজ টু আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, প্রয়োজন নেই এটাকে আমরা এফ মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এফ বলতে ফ্রিকশন আর নিউ হচ্ছে ঘর্ষণ, এটাকে আমরা মানে কি বলো কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, মনে রাখবে এই ঘর্ষণ গুণাঙ্কের যে মান সবসময় কি হয়? একের কম হয়। ঠিক আছে, এর যে মান সবসময়, এর মান সবসময় একের কম হয়। কেন একের কম কেন হয়? তার কারণ যে কোনো জিনিসের যে, মানে কোনো জিনিসের যে ঘর্ষণের থেকে লম্ব প্রতিক্রিয়া কখনো বেশি হতে পারে না। কারণ এটা একের বেশি কখন হবে? সম্ভবই না, মানে যতটা তুমি বল প্রয়োগ করলে তার থেকে বেশি তার ঘর্ষণ গুণাঙ্ক কখনো হতে পারে না। এটা একের কম হয়। আর যদি কোনো আদর্শ বস্তু হয়, মানে যেখানে তুমি ঘর্ষণ শূন্য, দুটো সারফেসের মধ্যে কোনো ঘর্ষণ নেই, ঠিক আছে, যদি এরকম কিছু জিনিস হয়, তখন একমাত্র সেই জায়গায় আমরা বলতে পারি যে ঘর্ষণ গুণাঙ্ক এক হয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা তো সম্ভব নয়, এই জন্য ঘর্ষণ গুণাঙ্কের মান সবসময় একের কম হয়ে থাকে। ওকে, বলো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার।
এবার এবার আমরা একটু ঘর্ষণের সাথে সাথে আমাদের একটু জিনিস একটু লাগবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা বা যেটাকে আমরা বলবো ইলাস্টিসিটি। আমরা ইলাস্টিসিটি আগে একটু পড়লাম যে যখন সংঘর্ষ হয় সেই স্থিতিস্থাপক সংঘর্ষকে আমরা বলেছি, কিন্তু এই জায়গায় ইলাস্টিসিটি মানে কি, যে কোনো একটা জিনিসকে আমরা যদি বলি ইলাস্টিসিটির ডেফিনেশন বা স্থিতিস্থাপকতার যদি তোমাদের কাছে সংজ্ঞা জানতে চাই, তোমরা কি বলবে? বলবে সে টেনে দিলে ছেড়ে দিলে আবার চলে আসে, এরকম ব্যাপার না। এই ডেফিনেশনটা বলতে হবে যে কোনো একটা বস্তুর ওপরে, কোনো একটা বস্তুর ওপরে তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ করো, অবশ্যই বাহ্যিক বল প্রয়োগ মানে সেটাকে টানবে, সেটাকে ঠেলবে, যাই করার করবে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করলে, ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর ওপরে যদি সেই বস্তুটার তুমি আকার, আয়তন পরিবর্তনের চেষ্টা করো, আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করো, ঠিক আছে, এবং তুমি যদি পরিবর্তন করেও ফেলো, কিন্তু যদি সেই বস্তুটা তার কোনো বিশেষ ধর্মের কারণে সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, যদি ফিরে যেতে পারে, তখন তার যে বিশেষ ধর্ম, সেই ধর্মটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটির ডেফিনেশন আমরা কি বললাম, দেখো বুঝে নিলেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। কি বলেছে? কোনো একটা বস্তুর ওপরে তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ করে সেই বস্তুটার আকার, আয়তন পরিবর্তনের চেষ্টা করো অথবা করতে সক্ষম হও, কিন্তু সেই তুমি বাহ্যিক বল যখন সরিয়ে নেবে, তখন সেই বস্তুটা তার যে বিশেষ ধর্মের জন্য আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, সেই বিশেষ ধর্মকে সেই বস্তুর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে যে স্থিতিস্থাপকতা, এটা কিন্তু কোনো বল নয়, কোনো শক্তি নয়, কোনো অন্য কিছু ব্যাপার নয়, এটা হচ্ছে এক ধরনের বিশেষ ধর্ম বা প্রিন্সিপাল। কি বললাম, বোঝা গেল? কোন জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা মাথার মধ্যে রাখতে হবে। যেমন ঘর্ষণ, সেটা কিন্তু একটা বল, কিন্তু স্থিতিস্থাপকতা সেটা কিন্তু কোনো বল নয়, সেটা হচ্ছে পদার্থের একটা বিশেষ ধর্ম। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এবার আমাকে একটা প্রশ্ন বলো, উত্তর দাও, যে রাবার আর ইস্পাত, বুঝতে পারছি, রাবার আর ইস্পাত, এবার এদের দুজনের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি? রাবার বেশি ইলাস্টিক না ইস্পাত বেশি ইলাস্টিক? বলো, কে বেশি ইলাস্টিক, কে বেশি স্থিতিস্থাপক? স্যার, ভুল যার বলো না। বাধা দেওয়ার ক্ষমতা বেশি হুম, তার তাহলে কার বাধা দেওয়ার স্থিতিস্থাপকতা। ক্ষমতা বেশি? তাহলে কার বাধা ইস্পাতের দেওয়ার? বাধা। একদম। তাহলে রাবার, এবার দেখো আমাদের সাদা মাঠা মনে হতে পারে যে রাবার তো ভালো ইলাস্টিক, না, বেশি স্থিতিস্থাপক মানে যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি, এই যে বললাম ধর্ম, ঠিক আছে, তাহলে যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি সে বেশি স্থিতিস্থাপক। তাহলে এই কোশ্চেনের উত্তর কখনো ভুল করবে না যে রাবার আর ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, সবসময় ইস্পাত বেশি স্থিতিস্থাপক, কারণ ইস্পাত বেশি বাধা প্রদান করতে পারে বাহ্যিক বলের বিরুদ্ধে। এবার এরই সঙ্গে আমরা জানি এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যে রয়েছে তার একটা সীমা আছে, তার একটা লিমিট আছে, সেটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট, মানে স্থিতিস্থাপক সীমা, মানে যতটা পর্যন্ত সে সহ্য করতে পারবে, তার বেশি তো সে পারবে না। তাহলে এই যে তার যে ধর্ম, দেখো একজন মানুষকে তুমি যত খুশি যা ইচ্ছা বলো টর্চার করো, কিন্তু সে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সহ্য করতে পারবে তো। তাহলে সেরকম একটা বস্তুর ওপরে তুমি যতটা পর্যন্ত সর্বোচ্চ, যতটা পর্যন্ত তুমি সর্বোচ্চ মানে বল প্রয়োগ করতে পারো, ঠিক আছে, সর্বোচ্চ যতটা তুমি বল প্রয়োগ করলে সে আবার পুনরব অবস্থায় ফিরে যেতে পারে, সেইটাকে বলা হয় তার ইলাস্টিক লিমিট।
তাহলে এর বেশি যদি তুমি দিয়ে দাও তাহলে কি হবে, সে তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। লোহাকে একটা বিশেষ তাপ পর্যন্ত বা রাবারকে একটা বিশেষ স্থান পর্যন্ত তুমি গরম করতে মানে বড় করতে পারো, তারপর যদি টানো সেই ইলাস্টিক ফুটে যাবে। ঠিক আছে, এরকম মানে সর্বোচ্চ যতটা তুমি তাকে বল দিতে পারো সেটা হচ্ছে তার ইলাস্টিক লিমিট। আশা করি বোঝা গেছে। এবার আমরা কয়েকটা জিনিস একটু ডিসকাস করব, যেটা হচ্ছে আমরা পড়েছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে পীড়ন। পীড়ন যেটাকে আমরা ইংলিশে বলি কি স্ট্রেস। পীড়ন বা যেটাকে আমরা বলি স্ট্রেস। ঠিক আছে, আচ্ছা তারপরে বিকৃতি আছে, আমি বলছি পরপর। পীড়ন আছে, বিকৃতি যেটাকে ইংলিশে আমরা বলি কি স্ট্রেন। ঠিক আছে, আর আমরা হচ্ছে কি বলে ইয়ং গুণাঙ্ক আমাদের রয়েছে। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি পীড়ন আর বিকৃতি এই দুটো আমাদের খুব বেশি আলোচনার বিষয় হয়ে থাকে। আচ্ছা এবার বলো দেখি পীড়ন কি আর বিকৃতি কি, কি মানে ধারণা আছে দেখি, পীড়ন আর বিকৃতির কি ধারণা আছে বলো। বলো কি ধারণা আছে পীড়ন আর বিকৃতি সম্পর্কে। কোনো ধারণা নেই? স্যার একটু একটু বলবো। হ্যাঁ নিশ্চয়ই, একটু একটুই বলো। স্যার পীড়নের ক্ষেত্রে হচ্ছে কোনো বাহ্যিক বল প্রয়োগ করলে আবার হ্যাঁ, সেটাকে যখন অপসৃত করা হয় তখন হচ্ছে ওই মানে বস্তুটা বা মানে পূর্বের অবস্থায় আর কি ফিরে আসতে মানে সাহায্য করে আর কি পীড়ন। ওকে ওকে, একদম ঠিক। আর বিকৃতি? ওই বিকৃতি একই কি ব্যাপার, তাহলে? মানে বস্তুর আকার আকার বা আকৃতি মানে পরিবর্তন করলে তাকে মানে বাহ্যিক এ বলের দ্বারা আর কি বস্তুর আকার হ্যাঁ, বা আকৃতি পরিবর্তন করলে তাকে বিকৃতি বলে। আচ্ছা ঠিক আছে, জাস্ট এজ এ ডেফিনেশন হিসেবেই, কোনো অসুবিধা নেই। তাহলে পীড়ন ব্যাপারটা কি? পীড়ন ব্যাপারটা হচ্ছে দু জায়গাতে একটা জিনিস কমন, এবং বাহ্যিক বল দিতে হবে। কারণ দেখো বাহ্যিক বল যদি না হয় কেউ কিন্তু কোনো কাজ করতে পারবে না। তাহলে বাহ্যিক বলের বিরুদ্ধে, ঠিক আছে, বাহ্যিক বলের বিরুদ্ধে কোনো, তাহলে বল প্রয়োগ করলে তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল নিশ্চয়ই সৃষ্টি হবে। তাহলে পীড়ন কি? পীড়ন হচ্ছে এই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা তৈরি হওয়া প্রতিক্রিয়া বল, এবং সেই বলটা হতে হবে একক ক্ষেত্রফল। ভালো করে বোঝো। এবং চাপ আমরা পড়েছিলাম, বল আর চাপের মধ্যে পার্থক্য যে পড়েছি, আবার পড়বো, যে বাহ্যিক বল প্রয়োগ করা হলো কোন একটা বস্তুর উপরে, বল প্রয়োগ করলে কি হবে, সেই বস্তুটা তার একটা প্রতিক্রিয়া বল দেবে একক ক্ষেত্রফলের উপরে। ওকে, একক ক্ষেত্রফলের উপরে এই বাহ্যিক বলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বল তৈরি হয় সেটাকে বলা হয় পীড়ন। ঠিক আছে? এবারে কি আমি যদি এই আরো বাহ্যিক বলটাকে সরিয়ে স্যার নিয়ে আরো যাই, বলুন। হ্যাঁ, বাহ্যিক বল কোন একটা বস্তুর উপরে কোনো বাহ্যিক বল প্রযুক্ত হলে সেই বাহ্যিক বলের বিরুদ্ধে একক ক্ষেত্রফলের উপরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। মানে আমি একটা এক্সাম্পল যদি দিই, কোন একটা বল ধরলাম, কোন একটা বলকে আমি বাইরে থেকে হচ্ছে 5 নিউটন বল তার উপরে প্রয়োগ করছি। ভালো কথা, 5 নিউটন বল আমি প্রয়োগ করছি। ধরো এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে 5 নিউটন, মানে হচ্ছে কিলোমিটার স্কোয়ার, 5 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার আমি বল প্রয়োগ করছি। তাহলে এই যে টোটাল বল কতটা প্রয়োগ করলাম, 5 নিউটন। তাহলে আমি মনে করলাম এটা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, আমাকে যা বল ইলাস্টিক লিমিটের মধ্যেই ধরতে হবে। তাহলে 5 নিউটন বল প্রয়োগ করলে সেই বস্তুটা ঘুরে 5 নিউটন বল আমার দেবে। দেখো এখানে যদি ইলাস্টিক লিমিটের বাইরে চলে যায় তখন কিন্তু কোনো কাজ হবে না। ওকে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে সমস্ত কাজ ইলাস্টিক লিমিটের মধ্যেই হচ্ছে। তাহলে 5 নিউটন বল দিলে সেও ঘুরে 5 নিউটন দেবে। কতটা জায়গার উপরে কাজ হচ্ছে, 5 স্কোয়ার কিলোমিটারের উপরে হচ্ছে। তাহলে আমি 5 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 1। তাহলে এই যে 1 নিউটন পার স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার বা স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে আমাদের পীড়ন। এবার বুঝতে পারলো?
বা নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, সরি কিলোমিটার নয়, এটাকে মিটার বলবো এসআই তে, সরি কিলোমিটারে মিটারে করবে, অসুবিধা নেই। হচ্ছে সেন্টিমিটার আর মিটার হয়। নিউটন পার 5 মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটা আমাদের পীড়নের একক হয়ে যাবে। বল নিউটন পার মিটার স্কোয়ার বল হয়ে যাবে। আর যদি সিজিএসএ হয় তখন হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। সিম্পল আমাদের পীড়ন। পীড়ন বোঝা গেল? পুরোপুরি ক্লিয়ার হলো পীড়নটা? পীড়নটা ক্লিয়ার হয়েছে বলো? ক্লিয়ার করতে পেরেছি বলো পীড়নটা? হ্যাঁ স্যার। ওকে, আর পীড়নকে বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এক ধরনের চাপ হয়, সেই জন্য নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা বলি কি পাস্কাল। ঠিক আছে, পাস্কাল এটা চাপের একক, পাস্কাল হয়ে যাবে পীড়নের একক। আচ্ছা, এবার পীড়নের হচ্ছে দুটো ভাগ থাকে। পীড়ন হচ্ছে দু ধরনের পীড়ন হয়ে থাকে। একটা আমাদের কি, একটা আমাদের হচ্ছে মানে যেটাকে আমাদের অভিলম্ব বলা হয়, অভিলম্ব পীড়ন। অভিলম্ব পীড়ন, অভিলম্ব মানে যেটাকে আমরা বলি নর্মাল স্ট্রেস। ঠিক আছে, মানে যখন বস্তুর আয়তন পরিবর্তনের সময় যে ধরনের পীড়ন তৈরি হয়, যখন আয়তন আয়তন পরিবর্তনের সময় যে পীড়ন হয় সেটাকে অভিলম্ব পীড়ন বা নর্মাল স্ট্রেস বলা হয়। আরেক ধরনের পীড়ন হয় সেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন, মানে যেটাকে ইংলিশে বলি শেডিং বা হচ্ছে যেটাকে আমরা বলবো হচ্ছে ট্যানজেন্টিয়াল। ট্যানজেন্ট থেকে মানে ট্যান থিটা যেরকম বলে ট্যান থিটা, এই জন্য ক্রিন্তন পীড়ন যেটাকে ট্যানজেন্টিয়াল, TANGENTIAL, ট্যানজেন্টিয়াল, মানে যখন বস্তুর আকৃতি পরিবর্তনের সময় যে পীড়ন সৃষ্টি হয় সেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন। তাহলে পীড়ন দু ধরনের হয়, এটা অভিলম্ব পীড়ন যেটাকে আমরা নর্মাল পীড়ন বলে থাকি, নর্মাল, সেটাকে আমরা সেটা পরিবর্তন হয় কখন, যখন আয়তন পরিবর্তন হয়। আর ক্রিন্তন পীড়ন বা ট্যানজেন্টিয়াল কখন হয়, যখন বস্তুর আকৃতি পরিবর্তন হয়, তখন তখন সেক্ষেত্রে যে পীড়ন সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রিন্তন পীড়ন। একটা আয়তন পরিবর্তনের সময় হয়, একটা আকৃতি পরিবর্তনের সময় হয়। স্যার, আপাত দৃষ্টিতে তো আয়তন আর আকৃতি দুটোই একই বোঝা নয়? কি বলছো বলো, আরে বুঝতে পারলাম না। আয়তন আর আকৃতি মানে হুম, একই তো প্রায়। না একই ব্যাপার নয়। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো কোন একটা বল আছে, সে বলটাকে তুমি গরম করলে, গরম করে সেটাকে স্কোয়ার বানালে। ঠিক আছে, এক্ষেত্রে কি পরিবর্তন হলো, আয়তন পরিবর্তন হলো না আকৃতি পরিবর্তন আকৃতি। হলো? আকৃতি। আকৃতি, কিন্তু আয়তন কি পরিবর্তন হলো? আয়তন তো না। পরিবর্তন হয়নি। এবার না। এবার কোন একটা জায়গায় সাপোজ ধরো জল বা কোনো কিছু একটা লিকুইড আছে, গোল একটা লিকুইড আছে, সেটাকে আমি হিট দিলাম, গরম করলাম, গরম করতে সেই লিকুইডটা কি হলো, তোমার ধরো হচ্ছে লিকুইডটা মানে সরি কোনো একটা সলিড আছে, সেটাকে আমি হিট দিয়ে লিকুইড বানালাম, জল বানালাম। ঠিক আছে, সেক্ষেত্রে কি পরিবর্তন হলো তার? আয়তন। তার কিন্তু আয়তন আকৃতি দুটোই, মানে বেসিক্যালি তার আয়তনের পরিবর্তন হয়, কারণ কিছু জিনিস বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে একই জিনিস নয় তো। তাহলে এই গরম করে যদি তার মানে স্টেট পরিবর্তন করি, তখন কিন্তু তার আয়তনের মানে এর পরিবর্তন হচ্ছে না, আয়তন হচ্ছে না, তখন আকৃতির পরিবর্তন আর আয়তনের পরিবর্তনও হয়। বুঝতে পারলাম, এবার ক্লিয়ার হলো? গোল জিনিসকে গরম করে স্কোয়ার ক্লিয়ার বানালাম, হয়েছে। আয়তন পরিবর্তন হলো। এবার যখনই কোনো একটা জিনিসকে জল বা কোনো একটা কঠিন জিনিসকে তাপ দিয়ে আমি সেটাকে লিকুইড করলাম, তখন কি হলো, তার কিছু অংশ বাষ্পীভূত হয়ে গেল, জল বলি, বা আমরা যদি এই হিসাবে চিন্তা করি, ধরো কর্পূর টর্পুর কোনো কিছু যদি ভাবি, তখন কি হলো, তার আকৃতি আয়তনের পরিবর্তন হবে। যদি আয়তনের পরিবর্তন হয় তখন সেটাকে হচ্ছে নর্মাল স্ট্রেস বলা হবে। আর যদি আকৃতির আয়তনের হলে নর্মাল স্ট্রেস, আর যদি মানে আয়তন হলে নর্মাল স্ট্রেস, আর আকৃতি হলে ট্যানজেন্টিয়াল স্ট্রেস। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি অসহপীড়ন। অসহপীড়ন, অসহপীড়ন মানে যেটাকে হচ্ছে ব্রেকিং স্ট্রেস বলা হচ্ছে। ব্রেকিং স্ট্রেস, দেখো মানে দেখেই বুঝতে পারছি, অসহপীড়ন মানে যে পরিমাণ বল আমি প্রয়োগ করব একক ক্ষেত্রফলের উপরে, যার ফলে আমার কি হবে, যার ফলে বস্তুটা ছিঁড়ে যাবে। মানে যতটা এই যে ইলাস্টিক লিমিট পড়লাম, তার মানে একক ক্ষেত্রফলের উপরে সর্বোচ্চ যতটা বল সে সহ্য করতে পারবে, সেটাকে তার বলা হয় ব্রেকিং স্ট্রেস। মানে এক কথায় ইলাস্টিক লিমিটটাই যখন আমরা পীড়নের ক্ষেত্রে ব্যবহার করব, সেটা হয়ে যাবে তখন ব্রেকিং স্ট্রেস। আলাদা করে কিছু লেখার নেই বা বোঝার নেই, সিম্পল একই জিনিস, যেটাই ইলাস্টিক লিমিট সেটাই ব্রেকিং স্ট্রেস, শুধু এটা পীড়নের ক্ষেত্রে। ক্লিয়ার তো? তো পীড়নের ক্ষেত্রে একটা জিনিস শুধু বলতে হবে, একক ক্ষেত্রফল ইজ ম্যান্ডেটরি। এখানে এই একক ক্ষেত্রফল সব জায়গাতেই ব্যবহার আমাদের করতে হবে। ডান? বল তাহলে বিকৃতি বোঝাবো এবার। স্যার, বলো। স্যার বলছি ইলাস্টিক লিমিটটা একবার বলবেন, আমি একটু লেটে জয়েন করেছিলাম। আচ্ছা, ইলাস্টিক লিমিট মানে হচ্ছে কোন একটা বস্তুর উপরে তুমি সর্বোচ্চ যত পরিমাণ বল প্রয়োগ করতে পারো, সেটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। মানে তোমাকে হচ্ছে লাঠি দিয়ে মারা হলো, দুবার মারা হলো তুমি সহ্য করে নিলে, তিনবার মারা হলো খুব কষ্ট হলো, চতুর্থবার মারলো তোমার চামড়া ফেটে গেল। তার মানে তোমাকে যতটা পর্যন্ত তুমি সর্বোচ্চ বল প্রয়োগ করতে পারো, সেটাকে বলা হয় তোমার ইলাস্টিক লিমিট। তুমি দেখো তোমার যে গার্ডারটা তুমি যেটা ব্যবহার করো চুলে বা যে কোনো গার্ডার, একটু টানলে আবার ছেড়ে দিলে ঘুরে চলো, একটু টানলে ছেড়ে আবার চলে এলো, একটু বেশি টানলে ফট করে ছিঁড়ে গেল। তাহলে যতটা পর্যন্ত মানে সর্বোচ্চ যতটা বল প্রয়োগ করলে তার ইলাস্টিক লিমিট বজায় থাকে, সেটাকে বলা হয় তার ইলাস্টিক লিমিট। যতটা বল তুমি সর্বোচ্চ প্রয়োগ করতে পারো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, এগোচ্ছি তাহলে এরপরে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিকৃতি, বা যেটাকে আমরা স্ট্রেন বলবো, স্ট্রেসের পরে যেটাকে আমরা স্ট্রেন বলবো, বিকৃতি। এবার কথা হচ্ছে বিকৃতি জিনিসটা কি? বিকৃতি মানে হচ্ছে কোন একটা বলের উপরে, কোন একটা এর উপরে এই যে বাহ্যিক বল প্রয়োগ হলো, বাহ্যিক বল প্রয়োগের ফলে, বাহ্যিক বল প্রয়োগের ফলে কি হলো, একক ক্ষেত্রফল এখানে মেনশন করতে হবে না। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর কি হবে, আকার ও আয়তনের পরিবর্তন হলে, আকার বা আয়তনের যে পরিবর্তন হলে, তার মানে পীড়নটা হচ্ছে কিন্তু প্রতিক্রিয়া বল। আর যদি আকার বা আয়তনের পরিবর্তন হয়, আকার বা আয়তনের যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তন হওয়ার ঘটনাটাকে বলা হয় বিকৃতি। যেটা ছিল বাবু, একে আমি তাপ দিয়েছি বা হিট দিয়েছি, এই কারণে বেঁকে গেছে। তাহলে বিকৃতি হচ্ছে কি, তার পরিবর্তনটা, কিন্তু পীড়নটা হচ্ছে কি, প্রতিক্রিয়া বলটা। ওকে, এবং এই বিক্রিয়া মানে যেহেতু বিকৃতি দুটোর পরিবর্তন, তাহলে এটা কি, এটা হচ্ছে এক ধরনের দুটো রাশির অনুপাত। এটা এক ধরনের মানে রেশিও, অনুপাত, যে এর পরিবর্তন এতটা হয়েছে, এতটা তার আকার ছিল, এখন তার আকার এই হয়েছে, এর এখন এই আয়তন ছিল, এখন আর আয়তন এই হয়েছে। তার মানে কি, দুটো আকারের অনুপাত বা দুটো আয়তনের অনুপাত। সেই কারণে এটা যেহেতু একটা অনুপাত, সেই কারণে এটা একটা কি, মাত্রাবিহীন রাশি। যেমন আমরা আপেক্ষিক গুরুত্ব, কোনো একক হয় না, কারণ সেখানে অনুপাত হয়, সেই কারণে এটা হচ্ছে একটা মাত্রাবিহীন রাশি। এটা একটা অনুপাত। ওকে, মাত্রাবিহীন রাশি। এবার এখানে একটা কোশ্চেন আছে যে পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি, বলতে পারবে?
পীড়ন আর বিকৃতির মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, না কোনো সম্পর্ক নেই, না কি ব্যাপার? কি মনে হয় বলো? বলো, ভুল বলো না, কোনো সমস্যা নেই, বলো। বলো, নিজের একটু বুদ্ধি লাগিয়ে বলো। বলো। ব্যস্তানুপাতিক। আচ্ছা, নিজের একটু কম্পেয়ার করো যে কি বলছে। পীড়ন যদি বাড়ে মানে বাহ্যিক বল বাড়লো, তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রতিক্রিয়া বল কি হবে? বাড়লো। তাহলে পীড়ন বাড়ছে মানে প্রতিক্রিয়া বল বাড়ছে। তাহলে যদি বেশি বল দেওয়া হয় তাহলে সেই জিনিসটার বিকৃতি বেশি হবে না কম হবে? তুমি বেশি বলো। হবে। অবশ্যই বেশি হবে। তাহলে বিকৃতি আর পীড়ন এর মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু সমানুপাতিক সমানুপাতিক। সম্পর্ক। কিন্তু বাবা, এখানে একটা মাথায় রাখতে হবে, সমানুপাতিক সম্পর্ক কতক্ষণ? যতক্ষণ তারা ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। ঠিক আছে? যতক্ষণ তারা লিমিটের মধ্যে আছে ততক্ষণ। এবার যদি এতে লিমিটের বাইরে চলে যায় তখন তার সমানুপাতিক সম্পর্ক হবে সেটা তো আমরা বলতে পারবো না। যদি বাইরে চলে যায়, লিমিটের বাইরে চলে যায়, তখন কি হবে? অসহপীড়ন হবে, ব্রেকিং স্ট্রেস হবে। তখন পীড়ন আর পীড়ন আর বিকৃতি, তখন কিন্তু আর কোনো মানে সম্পর্ক তাদের মধ্যে আর থাকবে না। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক পীড়ন আর বিকৃতি ততক্ষণ হবে যতক্ষণ তারা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে। মাথায় মাথায় থাকবে? ব্যাপারটা ক্লিয়ার হলো? মানে সমানুপাতিক স্যার, হবে ইলাস্টিক যতক্ষণ। লিমিটের মধ্যে যখন থাকবে হ্যাঁ, ততক্ষণ ওরা হচ্ছে বিকৃতি আর পীড়ন হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক। আর যদি এরা লিমিটের বাইরে চলে যায় তখন আচ্ছা, লিমিটের বাইরে গেলে তখন এদের মধ্যে আর কোনো সম্পর্ক আমরা বলতে পারবো না, কারণ সম্পর্কে তারা বাইরে চলে গেছে। ঠিক আছে? তখন বিকৃতি বা পীড়ন সে তো নিয়মই মানছে না। মানে তুমি দেখো, তোমাকে বাড়ির মধ্যে রাখা হয়েছে যে সেই 8টার মধ্যে ঘর ঢুকবি, ঠিক আছে? তার মানে তুমি নিয়ম কানুন মানবে। 4টার মধ্যে ঘর ঢুকা মানে জানে তোমার মা হচ্ছে, তুমি জানে যে তুমি বাচ্চা এখানে গেছে, ওখানে গেছে, এখানে গেছে, এখানে আসছে। তাহলে ততক্ষণ তোমার উপরে নিয়ম আছে। এবার তোমাকে বলে দিলো তুই যখন খুশি ঘর আসবি। তাহলে তুমি যদি 10টার সময় আসো, তাহলে তুমি কোথা থেকে আসছো, কি আসছো, সে কি মা জানবে না বাবা জানতে পারবে না। তার মানে যতক্ষণ তুমি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে বাবা, ততক্ষণই তোমার উপরে কিন্তু নিয়ম কাজ করবে, পীড়ন বিকৃতি সমান সম্পর্ক কাজ করবে। যখনই তুমি লিমিটের বাইরে চলে যাবে তখন তোমার উপরে আর কোনো কাজ করবে না। ক্লিয়ার হলো? হুম হুম আচ্ছা। বুঝে গেছি? এবার এই বিকৃতি ক ধরনের হয়? ওকে, তাহলে বিকৃতি আমাদের হয় কত ধরনের? 3 ধরনের বিকৃতি হয়। ঠিক আছে? নাম্বার 1, একটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, যেটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডনাল। ল্যাটিটিউড লঙ্গিটিউড বলি, সেই যে লঙ্গিটিউড মানে যেটাকে অনুদৈর্ঘ্য, হরাইজন্টাল ভার্টিক্যাল, বোঝো তো? হ্যাঁ স্যার। লঙ্গিটিউডিনাল, বলো বলো। হরাইজন্টালটা কি স্যার একবার বলুন? আচ্ছা, বলে দিচ্ছি। মানে উলম্ব আর অনুভূমিক, বুঝো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ওইটার ইংলিশে হরাইজন্টাল আর ভার্টিক্যাল। আচ্ছা, আমি একবার তোমরা যখন একটু বুঝতে পারছি, কনফিউজ হয়ে গেছে, আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, লঙ্গিটিউডনাল বা হচ্ছে যেটাকে আমরা অনুদৈর্ঘ্য বলি, আয়তন যেটাকে আমরা ভলিউম মানে স্ট্রেন বা বিকৃতি, আর নাম্বার 3 হচ্ছে কৃন্তন, যেটাকে আমরা বলি যেটাকে ওই যে বললাম স্টিয়ারিং, যেটা SHEARING। কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, সুন্দর ব্যাপার, বাইরে থেকে আমার বল প্রয়োগ হলো। বল প্রয়োগের ফলে কি হলো? সেই বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হলো। মানে কোন একটা জিনিস দৈর্ঘ্যে বেড়ে গেল অথবা কমে গেল। দৈর্ঘ্য যদি হ্রাস বৃদ্ধি হয় তখন সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, ঠিক আছে, দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, তখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি।
আর আয়তন বিকৃতি কি? যদি বাহ্যিক বলের প্রভাবে সেই বস্তুর আয়তনের হ্রাস বৃদ্ধি হয়, আয়তন পরিবর্তন হয়। ভলিউম দেখে বুঝতেই পারছি, যদি আয়তন পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলি কি আয়তন বিকৃতি। যেমন এই যে কঠিন তরল গ্যাসীয়র ক্ষেত্রে কি হয়, আয়তন বিকৃতি হয়। আর লংগিটিউডিনাল কি, কোনো একটা লোহার রড, সেটাকে আমরা হিট দিলাম, তাহলে কি হলো, তার আকার আয়তন মানে সেটা বড় হয়ে গেল, দৈর্ঘ্যে বেড়ে গেল, বা এ করলে সেটা কমে গেল, তাহলে সেটা হয়ে গেল লংগিটিউডিনাল। আর যদি মানে কঠিন তরল গ্যাসীয়র যখন পরিবর্তন হয় তখন আয়তন বিকৃতি হয়। আর কৃন্তন বিকৃতি কি, এর ফলে কি হয়, কোনো আয়তনের পরিবর্তন হয় না, আয়তন পরিবর্তন না হয়, শুধু যদি আকৃতির পরিবর্তন হয়। এই যে এখানেও আমরা পীড়নের ক্ষেত্রেও পড়েছি, সেটা সেম, শুধু যদি আকৃতি পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হয়, শুধু যদি আকৃতি পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি কৃন্তন, বা ট্যানজেন্টিয়ালও বলতে পারি, বা শিয়ারিংও বলতে পারি, সেম। ওকে, বলো তিনটা বিকৃতি বুঝতে পারলে কিনা? তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হলো, আয়তন বৃদ্ধি হ্রাস বৃদ্ধি হলো, দৈর্ঘ্যের আর হ্রাস 3 নম্বরের বৃদ্ধি। ক্ষেত্রে আকৃতি। কি বলছো হ্যালো? বাবা, বলো বলো। বলো। না স্যার, ওইটাই বলছিলাম। বলো, ক্লিয়ার হয়েছে? কৃদন্ত পীড়ন আর হচ্ছে ওই কৃন্তন হচ্ছে বিকৃতি, দুটো প্রায় একই না? একই জিনিস, একই জিনিস। শুধু পীড়নের ক্ষেত্রে একটা জিনিস কনসিডার করতে হবে, একক ক্ষেত্রফলের উপরে, আর বিকৃতির ক্ষেত্রে কোনো একক ক্ষেত্রফলের ব্যাপার নেই। দুজনের মধ্যে পার্থক্য এটাই। আর পীড়ন হচ্ছে প্রতিক্রিয়া বল, আর বিকৃতি হচ্ছে একটা অনুপাত। ঠিক আছে, বিকৃতি হচ্ছে একটা অনুপাত, বাহ্যিক বলের ফলে সৃষ্টি অনুপাত। এই যে আমরা ছোটবেলায় লিখতাম পার্থক্য লেখো, এদিকে একটা ওদিকে একটা ভাগ করে দিলাম, টুই টুই, এদিকে একটা ওদিকে একটা, হয়ে গেল সুন্দর, তাই তো? বলো, ক্লিয়ার হয়েছে? বলো, এগোচ্ছি তাহলে, বলে বলো। হ্যাঁ স্যার। Okay. এবার এবার একটা জিনিস আমরা, এটা আমরা এক্ষুনি পড়লাম বা বুঝলাম, বাট সেম ভাবে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, স্থিতিস্থাপক, এ আবার কে এলো, আচ্ছা ভালো কথা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমরা বলবো মডিউলস অফ ইলাস্টিসিটি। মডিউলস মানে কি, স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি, একদম ছোট্ট ব্যাপার, যে ইলাস্টিক সীমার মধ্যে, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির যে অনুপাত, পীড়ন আর বিকৃতির যে অনুপাত, সেটাকে আমরা বলি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটা সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম হয়। আমি এই যে একটু আগে বললাম পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, বা এই যে লিমিটের মধ্যে রয়েছে, এর যে মান, এটা কিন্তু একটা বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট হয়। এই যে গুণাঙ্ক, এদের যে অনুপাত করলাম, পীড়ন বিকৃতি যে সমানুপাতিক, এর যে অনুপাত বা এর যে মান, এটা সবসময় কি একটা ধ্রুবক টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম হয়। কিন্তু বাবা সেই একই ব্যাপার, ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, যদি লিমিটের মধ্যে থাকো, লিমিটের মধ্যে থাকে, তখনই এদের মান ধ্রুবক হবে। যদি এর বাইরে চলে যায় তখন কেউ গ্যারেন্টি নেবে। তাই তো, তুমি একটা জিনিস কিনলে 5 বছরের গ্যারেন্টি, 2 বছরের গ্যারেন্টি, গ্যারেন্টি পর্যন্ত বাবু কোম্পানি তোমাকে চেনে, গ্যারেন্টি শেষ তোমাকে চিনে নি কে তুমি, আবার যে নতুন জিনিস কিনা তারপরে চিনবে তোমাকে, তাই তো? এবার তাহলে ইয়ং গুণাঙ্কটা বলবো। আচ্ছা, এবার আমাদের হচ্ছে একদম ছোট্ট জিনিস, একটা ছোট্ট বাচ্চা, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, যেটাকে ইয়ং গুণাঙ্ক বা ইয়াং মডিউল বলে থাকি, ইয়ংস মডিউল, ইয়ং মডিউলস। ইয়ং গুণাঙ্কটা কি, কারো মনে আছে ইয়ং গুণাঙ্কটা কি ছিল? ইয়ং গুণাঙ্ক ছিল যে এই স্থিতিস্থাপক সীমা, মানে ইলাস্টিক
লিমিটের মধ্যে, ভালো করে এটা মনে রাখবে, এটা প্রচুর পড়ে। ইয়ং গুণাঙ্ক বলতে কি বোঝে, চারটে অপশন দিয়ে দেবে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, পীড়ন আর বিকৃতির মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, সেটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। রিপ্রেজেন্ট করা হয় এরকম মিউ দিয়ে, সেটা সিম্পল আছে মিউ, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে ইয়ং গুণাঙ্ক বলে। তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। মানে এক কথায় পীড়ন বিকৃতির অনুপাত, কিন্তু দুটোরই আগের দিকে আমাদের একটু অনুদৈর্ঘ্য কথাটা দিয়ে দিতে হবে, বাকি সব একই। ওকে, আচ্ছা, এবার আরেকটা এরকম অনুপাত এখানে কাজ করে, সেই অনুপাতটা হচ্ছে পয়সনের অনুপাত, ঠিক আছে। POISSIONS, পয়সনস রেশিও, পয়সনের অনুপাত। এবার এই পয়সনের নাম তোমরা হয়তো কেউ শোনোনি, আমাদের মধ্যে কেউ হয়তো কেউ স্ট্যাটিস্টিক্স নিয়ে কখনো পড়েনি, ঠিক আছে। পয়সনের অনুপাত হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভীষণ একটা ইম্পর্টেন্ট রেশিও বা অনুপাত, ঠিক আছে। এই যে আমি শুধু একটু বলছি, কারণ এটা আমার সাবজেক্ট ছিল, আমি জানি তো, সেই কারণে বলছি যে এই যে পয়সনের অনুপাতের কারণে আজকের দিনে আমরা কিন্তু ভীষণ কিছু প্রেডিক্ট করতে পারি। মানে বলতে পারো যে বৃষ্টি হবে কি হবে না, এই যে আজকের দিনে যে মানে যে রেশিও, মানে হওয়ার যে চান্স, সেগুলো পয়সনের অনুপাত থেকে ভীষণ আমরা ব্যবহার করে থাকি। জিনিসটা কি ওইভাবে তো বুঝলে, এইভাবে এমনি বললে তো বুঝবে না, কিন্তু পয়সনের নাম আমাদের মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে পয়সন খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, পয়সনের অনুপাতটা কি বলেছে, যদি বাহ্যিক মানে বলের প্রভাবে যদি কোনো একটা বস্তুর পার্শ্বীয় বিকৃতি হয়, এই পার্শ্বীয় মানে সাইডে, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যদি অনুপাত করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পয়সনের অনুপাত। অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্বীয় বিকৃতির অনুপাতকে আমরা বলি পয়সনের অনুপাত, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় এইটা দিয়ে। এটা কি চিহ্ন কেউ বলতে পারবে, এটা কি চিহ্ন? কেউ এই চিহ্নটা জানো? এই যে এই চিহ্নটা আঁকলাম আমি, এটাকে বলে সিগমা, ঠিক আছে, এটাকে সিগমা বলা। যাই হোক, এগুলো ম্যাথমেটিক্স এর সিম্বল, এটা তোমরা জানো না, বাট এটা হচ্ছে পয়সনের অনুপাত, ঠিক আছে, যেটা রিপ্রেজেন্ট করা হয় পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ওকে, বল, ক্লিয়ার হলে বল। ওই যেটা ওয়াই এর মতো ইয়ং গুণাঙ্কে লিখলেন ওইটাকে কি বলে? ওটাকে ওটাকে হচ্ছে গামা বলে, গামা চিহ্ন বুঝো তো, আলফা বিটা গামা, হ্যাঁ, গামা চিহ্নটা এইভাবে বলে। ইয়ং গুণাঙ্ক ওয়াই হিসেবে রিপ্রেজেন্ট করে, এটাকে গামা হিসেবে বলে। স্যার পার্শ্বীয় বিকৃতিটা একবার বলুন, পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি মানে সাইডের দিকে, মানে এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যে হলো, সেরকম এটা বেসিক্যালি পার্শ্বীয় বিকৃতি মানে সাইডে, মানে কোনো একটা জিনিস লম্বায় বাড়ে, দৈর্ঘ্যে বাড়ে, আর যদি মোটায় বাড়ে, মানে কোনো একটা জিনিস, ওই যে ধরো একটা তারকে তুমি কি করলে, তাপ দিলে, তাহলে সে কি হলো, ছোট হয়ে গেল, ছোট হয়ে মুঠু হয়ে গেল, মুঠু হয়ে গেলে কি হলো, তার মানে তার কি হলো, রোগা ছিল মোটা হয়ে গেছে, তার মানে বিকৃতি হলো পার্শ্বীয় বিকৃতি। বা মোটা ছিল, তাকে তুমি তাপ দিয়ে দিচ্ছ, রোগা হয়ে বেড়ে গেল, তাহলে সেটা কি হলো, মানে এটা অনুদৈর্ঘ্য বিকৃতিরই একটা এফেক্ট, মানে কোনো জিনিস দৈর্ঘ্যে বাড়লে প্রস্থে কমে, সেই ব্যাপারটা, মানে বেসিক্যালি একই ব্যাপার, যে আমরা কনসিডার করবো পার্শ্বীয় বিকৃতিটাকে। কি বললাম, বোঝা গেল? হুম হুম, হ্যাঁ স্যার, অনুদৈর্ঘ্য বিকৃতিরই একটা হুম হুম, একটা এফেক্ট, একটা এফেক্ট আর কি। হুম হুম,
বল, ক্লিয়ার হয়েছে? When a stationary bus starts moving, the people standing in it fall in the back direction. Which of the following law explains the situation? মানে বুঝতে পারছো না পারোনি? স্থিতিজাড্য মানে নিউটনের ফার্স্ট গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র মানে কোন একটা বাস দাঁড়িয়েছিল, সে হঠাৎ চলতে শুরু করলো, তখন লোকেরা পিছন দিকে পড়ে গেল। এটা নিউটনের কোন গতিসূত্রে বলা হয়েছে? একদম নিউটনের ফার্স্ট ল অফ মোশন। দেখো টিক মারলাম, অ্যান্সার ঠিক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? আচ্ছা, নিউটনের ল অফ মোশন কবে হয়েছে জেনে লাভ নেই তোমার। আচ্ছা আচ্ছা এটা বল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? কোনটা ভুল সেটা জানতে চাইছে। বলছে ইফ দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন হ্যাভ অপোজিট সাইন দেন দ্য অবজেক্ট ইজ স্লোয়িং ডাউন। ভেলোসিটি মানে গতি আর যে ত্বরণ যদি দুটোই নেগেটিভ থাকে, তার মানে কোনো একটা বস্তু ধীর গতিতে যাচ্ছে, স্লোয়িং ডাউন মানে আস্তে আস্তে হচ্ছে। এটা ঠিক না ভুল? আরেকবার বলুন। যদি কোনো একটা বস্তু ভেলোসিটি মানে গতি এবং হচ্ছে তার যে অ্যাক্সিলারেশন মানে তার যে ত্বরণ, দুটো যদি অপোজিট সাইন হয়, অপোজিট সাইন মানে হয়তো ভেলোসিটি প্লাস অ্যাক্সিলারেশন মাইনাস, তাহলে সেটা মনে বলছে যে এটা স্লো ডাউন। এটা ঠিক না ভুল? ঠিকই তো মনে হচ্ছে, এটা ঠিকই তো। ঠিক আছে, এটা আমার ক্লিক করা হয়ে গেছে, এটা এটা ঠিকই আছে। তার মানে ব্যাপারটা সিম্পল কিছু নয়, কোন একটা জিনিস বললো যে 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, কিন্তু তার অ্যাক্সিলারেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, তার মানে অবশ্যই সে মন্দনে যাচ্ছে, বন্ধন তো। স্লোয়িং ডাউন। তাহলে অবশ্যই এবার বলছি ইফ দ্য ভেলোসিটি ইজ জিরো, গতিবেগটা জিরো কোন একটা পয়েন্টে অ্যাট এন ইনস্ট্যান্ট দেন দ্য অ্যাক্সিলারেশন শুড বি অলসো জিরো অ্যাট দ্য ইনস্ট্যান্ট। মানে কোনো একটা মুহূর্তে যদি গতিটা শূন্য হয়, তাহলে তার ত্বরণটাও শূন্য হবে। এটা ঠিক না ভুল? কোনো একটা মুহূর্তে কোনো একটা বস্তু যদি গতি শূন্য হয়, তাহলে তার ত্বরণটাও শূন্য হবে, সেই মুহূর্তে তার ত্বরণও শূন্য হবে। কি মনে হচ্ছে স্যার এটা এবার? ঠিক। ঠিকই। এটা ঠিক। তার মানে দেখো এটা করলেও দেখো আমাদের এটা ভুল। কেন এটা ভুল হলো? এটাই একমাত্র ভুল, এটা ভুল। কেন বলো তো? একটা জিনিস তুমি কনসিডার করো, কোন একটা জিনিস তুমি বলো ফ্রি ফল মোশনে, উপর থেকে কোন একটা জিনিসকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে? ছেড়ে দেওয়ার ফলে সেটা যখন পড়ছে, যখন একদম ভূপৃষ্ঠে এসে আঘাত করছে, তখন তার উপরে ভেলোসিটি কি? তার গতিবেগ শূন্য। বা যখন তুমি একটা জিনিস মনে করো, কোনো একটা জিনিসকে মাটি থেকে 5 মিটার উঁচুতে ধরে দাঁড়িয়ে আছো, তাহলে সেই মুহূর্তে বস্তুটার কি? ভেলোসিটি শূন্য, কিন্তু তার উপরে অ্যাক্সিলারেশন বল যেটা আমাদের যে গ্র্যাভিটি, কাজ করছে না করছে না? করছে। করছে। তাহলে তার উপরে অ্যাক্সিলারেশন কিন্তু জিরো নয়। ওকে, এই জন্য এটা একমাত্র ভুল। বাকিগুলো কি বলছে? ইফ দ্য ভেলোসিটি ইজ জিরো অ্যাট টাইম ইন্টারভেল, দ্য অ্যাক্সিলারেশন ইজ জিরো অ্যাট এনি ইনস্ট্যান্ট উইদিন দ্য টাইম ইন্টারভেল। যদি ভেলোসিটি কোনো একটা টাইম ইন্টারভেলের মধ্যে জিরো হয়, তাহলে অ্যাক্সিলারেশনও সেই টাইম ইন্টারভেলের মধ্যে জিরো হবে। আর ইফ দ্য পজিশন আর ভেলোসিটি অপোজিট সাইন, দ্য অবজেক্ট ইজ মুভিং টুয়ার্ডস দ্য অরিজিন। যদি দুটো অপোজিট সাইনে হয়, তাহলে একে অপরের দিকে যায়। আচ্ছা এটা বলো, in which of the following cases of motion the distance and displacement are equal? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, কোন সময়ে একই হবে? সহজ কোশ্চেন, এতক্ষণ ভাবতে নেই। এ। অবশ্যই যদি সোজা পথে যায় তখনই একমাত্র হবে, সিম্পল, এটা তো বোঝা। বাকি সার্কুলার পথে গেলে তোমার এর হচ্ছে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে? আর পেন্ডুলামের ক্ষেত্রেও গল্প জিরো হবে, এটা তো স্ট্রেট লাইনেই পসিবল। ম্যাক্সিমাম ইনার্সিয়া, সর্বোচ্চ জাড্য কার আছে? ক্রিকেট বল, 1 টাকার কয়েন, একটা মলিকিউল না একটা অ্যাটমে? ম্যাক্সিমাম ইনার্সিয়া কার আছে? স্যার 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন না ক্রিকেট বল হবে? স্যার 1 টাকার কয়েন। কেন 1 টাকার কয়েন কেন? তাহলে হবে না 1 টাকার কয়েন, ঠিক আছে?
কি হবে? ক্রিকেট বল হবে, ডেফিনেটলি হবে। কেন? কেন? উত্তর কেন? কারে বাবা, ইনারসিয়া মানে কি? জাড্য ধর্ম। জাড্য ধর্ম মানে কি? তার মধ্যে কতটা পরিমাণ বস্তু আছে, মানে সে কতটা বেশি ভারী। এই তো ইনারসিয়া মানে কি? জাড্য। কার ইনারসিয়া বেশি আছে? যার ওজন বেশি, ওজন বলাটা বলছি, যার ভর বেশি, সেটাই তো বস্তুর জাড্যতা। জাড্যতা কি? বস্তুর মধ্যে উপস্থিত অবস্থার পরিমাপ। তাই জন্য ক্রিকেট বল হবে। 1 রুপির কয়েন কেন হবে? হ্যাঁ হ্যাঁ এবার তোমরা যদি ভাবো যে গড়িয়ে চলে যাবে, সে গড়িয়ে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে?